আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা। আজকের ঘটনাটি এমন এক হোটেলকে ঘিরে যেখানে বহু বছর ধরে কেউ স্বাভাবিকভাবে এক রাতও কাটাতে পারেনি। কেউ নিখোঁজ হয়েছে, কেউ ফিরে এসে আর কোনো দিন একটি শব্দ বলেনি। তো আজকের গল্পটি শুরু হচ্ছে সেই রাত থেকে যেদিন সাংবাদিক আরিফ হোসেন নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তটি নিয়েছিলেন। বিকেল থেকেই আকাশে কালো মেঘ জমেছিল। পাহাড়ি রাস্তা ধরে একা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আরিফ। গন্তব্য নীলমণি হোটেল। চারিদিকে এমন নীরবতা যেন পৃথিবীতে আর কোনো মানুষ নেই। বাতাসে ভেজা মাটির গন্ধ, দূরে বজ্রপাতের আলো, আর শুকনো গাছের ডালগুলো হাওয়ায় দুলে অদ্ভুত শব্দ তুলছিল। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। গাড়ির হেডলাইটের আলো বৃষ্টির দেয়াল ভেদ করতে পারছিল না। ঠিক তখনই রাস্তার পাশে একটি পুরনো সাইনবোর্ড চোখে পড়ল, নীলমণি হোটেল। আর মাত্র 500 মিটার দূরে। বোর্ডটির অর্ধেক অংশ ভাঙা, নিচে কালো রঙে কেউ যেন আঁচড় কেটে লিখেছে, এখানে কেউ একা থাকে না। আরিফ ভেবেছিল কেউ হয়তো মজা করেছে। কিছুক্ষণ পর তিনি হোটেলের সামনে পৌঁছালেন। 3 তলা বিশাল ভবন, দেয়ালের নালা অন্ধকার। কেবল রিসেপশনের একটি হলুদ বাতি টিম টিম করে জ্বলছে। গাড়ি থেকে নামতেই ঠান্ডা বাতাস এমনভাবে গায়ে লাগলো যেন বরফের হাত কেউ ঘাড়ে রেখে দিয়েছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই পুরনো কাঠের গন্ধ আর স্যাঁতস্যাঁতে বাতাস তাকে ঘিরে ধরল। রিসেপশনের পেছনে বসে ছিলেন এক বৃদ্ধ। তিনি ধীরে মাথা তুললেন, অস্বাভাবিক ফ্যাকাশে মুখ, চোখ দুটো অদ্ভুত স্থির। তিনি যেন অনেক আগেই জানতেন আজ কেউ আসবে। কোনো প্রশ্ন না করেই তিনি একটি পুরনো চাবি টেবিলের ওপর রাখলেন। গভীর কর্কশ কণ্ঠে বললেন, 13 নম্বর কক্ষ আপনার জন্য অপেক্ষা করছে। আরে বিস্মিত হয়ে গেলেন। আপনি কিভাবে জানলেন আমি কোন রুম চাই? বৃদ্ধের ঠোঁটে ধীরে ধীরে একটি হাসি ফুটে উঠল। এই হোটেলে কেউ নিজের ইচ্ছায় কোনো রুম পায় না। কথাটি শুনে আরিফের বুকের ভেতর অজানা অস্বস্তি জন্ম নিল। তিনি চাবি হাতে নিতেই হঠাৎ লক্ষ্য করলেন বৃদ্ধর পেছনের দেয়ালে অনেকগুলো সাদা কালো ছবি ঝুলছে। প্রতিটি ছবির নিচে একটি করে নাম, আর সবার চোখের উপর কালো দাগ টানা। শেষ ছবিটির জায়গা খালি, যেন কারো ছবি সেখানে এখনো লাগানো বাকি। আরিফ কিছু জিজ্ঞেস করার আগেই বৃদ্ধ বললেন, রাত 3টার পর যদি দরজায় কেউ কড়া নাড়ে, কোনো অবস্থাতেই খুলবেন না। আরিফ জিজ্ঞেস করলো কেন? বৃদ্ধ উত্তর দিলেন না। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই মনে হলো তার পিছনে কেউ ধীরে ধীরে হাঁটছে। তিনি কয়েকবার ফিরে তাকালেন, কেউ নেই। কিন্তু পায়ের শব্দ থামল না। ঠক ঠক আওয়াজ। 13 নম্বর কক্ষের সামনে পৌঁছে দরজা খুলতেই ঘরের ভেতর হিমশীতল বাতাস বইল। ঘরটি পরিষ্কার, কিন্তু আয়নাটি সাদা কাপড়ে ঢাকা। বিছানার পাশে একটি পুরনো দেওয়াল ঘড়ি। ঘড়ির কাঁটা আটকে আছে রাত 3টা 3 মিনিটে। ঠিক তখনই করিডোরের শেষ মাথা থেকে ভেসে এলো একটি শিশুর হাসি। খিলখিল খিলখিল শব্দ। আরিফ দ্রুত দরজা বন্ধ করে দিলেন, কিন্তু দরজা বন্ধ হওয়ার 1 সেকেন্ড পরই দরজায় ঠক ঠক করে কেউ যেন দরজার ওপাশে দাঁড়িয়ে খুব ধীরে 3 বার কড়া নাড়ল। ঘড়ির দিকে তাকিয়ে আরিফের বুক কেঁপে উঠল। ঘড়ি চলছিল না, তবু দেওয়ালে ঝোলানো ঘড়িটি নিজে থেকেই টিক টিক শব্দ করতে শুরু করেছে। আর তার কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাত 3টার দিকে। বাইরে তখন ঝড় আরো ভয়ঙ্কর রূপ নিয়েছে। বজ্রপাতের আলো মাঝে মাঝে জানালার কাছে আঘাত করে পুরো ঘরকে সাদা আলোয় ভাসিয়ে দিচ্ছে। তারপর আবার নেমে আসছে ঘন কালো অন্ধকার। আরে বিছানার পাশে দাঁড়িয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে আছে। কাঁটাগুলো ধীরে ধীরে নড়ছে, আর টিক 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 শব্দ।
ঠক 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 আবার দরজায় 3বার কড়া নাড়া হলো। এবার শব্দটা আগের চেয়ে জোরে। আরিফ সাহস করে বলল, কে কে ওখানে? কয়েক সেকেন্ড নীরবতা, তারপর বাইরে থেকে ভেসে এলো একটি মেয়ের কণ্ঠ। কণ্ঠটা যেন অনেক দূর থেকে আসছে। দয়া করে দরজাটা খুলুন, আমি খুব ঠান্ডায় আছি। আরিফের বুকের ভেতর ধক ধক শুরু হলো। হোটেলে তো আর কোনো অতিথি থাকার কথা নয়, তাহলে এই কণ্ঠ কার? সে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল বৃদ্ধের সতর্কবাণী, রাত 3টার পর দরজা খুলবেন না। সে থেমে গেল। বাইরে আবার সেই কণ্ঠ, আমি অনেক বছর ধরে অপেক্ষা করছি। এরপর আচমকা কণ্ঠটি বদলে গেল। মিষ্টি কণ্ঠে মুহূর্তেই কর্কশ হয়ে উঠল, দরজা খোলো, খোলো, খোলো। প্রতিটি শব্দের সঙ্গে দরজায় জোরে জোরে আঘাত পড়তে লাগলো। আরিফ দ্রুত পিছিয়ে গেল। হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল। চারিদিকে ঘন অন্ধকার, শুধু জানালার বাইরে বজ্রপাতের আলো। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল ঘরের কোণে আয়নার ওপর ঢাকা সাদা কাপড়টি নিজে নিজে নিচে পড়ে গেল, ধীরে ধীরে, কোনো বাতাস ছাড়াই। আরিফ টর্চ জ্বালালো আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার জন্য। আলো ফেলতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আয়নায় সে একা দাঁড়িয়ে নেই। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক নারী। মুখ জোড়া, লম্বা কালো চুল, চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁটে অস্বাভাবিক হাসি। আরিফ আতঙ্কে ঘুরে দাঁড়ালো, কিন্তু পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই নারীটিও অদৃশ্য। হঠাৎ করিডোর থেকে ভেসে এলো ছোট্ট একটি শিশুর কান্না। কান্না ধীরে ধীরে কাছে আসছে। মনে হচ্ছে কেউ হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগিয়ে আসছে। খস খস খস। দরজার নিচের ফাঁক দিয়ে যেন কারো ছায়া দেখা গেল। তারপর একটি ছোট হাত, ফ্যাকাশে রক্ত মাখা একটি শিশুর হাত, দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকতে চেষ্টা করছে। আরিফ আটকে পিছিয়ে গেল। হাতটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। কিন্তু এরপরই করিডোর থেকে ভেসে এলো আরেকটি শব্দ। এবার অনেকগুলো মানুষের ফিসফিসানি। তারা বলল, সে এসেছে, নতুন অতিথি এসেছে, আজ রাতেই। আরিফ বুঝতে পারল সে ভয়ঙ্কর কিছুতে জড়িয়ে পড়েছে, আর রাত তো সবে শুরু হয়েছে। ঠিক তখনই তার মোবাইলে একটি অজানা নম্বর থেকে মেসেজ এলো। মেসেজে মাত্র 3টি শব্দ লেখা, আয়নার দিকে তাকিও না। আরিফ কাপা হাতে মোবাইলটি শক্ত করে ধরল, কারণ হঠাৎ তার পেছন থেকে আবার শোনা গেল খিলখিল করে একটি নারীর হাসি। নারীর সেই খিলখিল হাসি ধীরে ধীরে থেমে গেল, কিন্তু তার বদলে সুর হলো আরেকটি শব্দ, টুক টুক টুক। মনে হলো ছাদের কোথাও থেকে পানি পড়ছে। আরিফ টর্চের আলো ওপরে ফেলতেই বুকের ভেতরটা হিম হয়ে গেল। ছাদ থেকে পানি নয়, লালচে রক্তের ঘন তরল ফোঁটা ফোঁটা করে মেঝেতে পড়ছে। ভয়ে সে কয়েক কদম পিছিয়ে গেল। ঠিক তখনই আয়নার ভেতর থেকে একটি ফিসফিসি শব্দ ভেসে এলো, আমাকে বাঁচাও। আরে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো। এবার সেখানে নিজের প্রতিচ্ছবি নেই, বরং দেখা গেল একটি ছোট্ট মেয়ে। তার বয়স 10 বা 11 বছর হবে। সাদা পোশাক, এলোমেলো চুল, আর ভয়ে কাঁপা দুটি চোখ। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, ও আসছে, তুমি পালাও। কথা শেষ হতেই আয়নার কাছে একের পর এক ফাটল ধরতে শুরু করলো। কড়কড় আওয়াজ হলো। হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। করিডোরে কেউ নেই, কিন্তু
লম্বা অন্ধকার করিডোরের শেষ মাথায় একটি কালো ছায়া মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার উচ্চতা প্রায় 7 ফুট। মুখ দেখা যাচ্ছে না, শুধু দুটো জলে সাদা চোখ। ছায়া মূর্তিটি এক পা এগোলো, তারপর আরেক পা, কিন্তু আশ্চর্যের বিষয় তার হাঁটার কোনো শব্দ নেই। মনে হচ্ছে সে মাটির ওপর দিয়ে ভেসে আসছে। আরিফ দ্রুত দরজা বন্ধ করতে গেল, ঠিক তখনই তার কাঁধে কেউ ঠান্ডা হাত রাখলো। সে চিৎকার করে ঘুরে দাঁড়ালো, দেখলো সেই বৃদ্ধ ম্যানেজার। তিনি ফিসফিস করে বললেন, দরজা বন্ধ করে লাভ নেই। ও যখন কাউকে বেছে নেয় তখন কোনো দরজাই তাকে আটকাতে পারে না। আরিফ কাপা গলায় বলল, ওকে। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। আজ থেকে 25 বছর আগে এই হোটেলে আগুন লেগেছিল। অনেক মানুষ মারা যায়, কিন্তু একজনের আত্মা কখনো এখান থেকে মুক্তি পায়নি। প্রতি বছর সে একজন নতুন অতিথিকে নিজের সঙ্গে নিয়ে যায়। হঠাৎ করিডোর থেকে ভেসে এলো বাড়ি পদশব্দ। বৃদ্ধের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। নিপা গলায় বললেন, দেরি হয়ে গেছে, ও এসে গেছে। পরের মুহূর্তেই করিডোরের সব আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার, আর সেই অন্ধকারে করিডোরের অন্ধকারে জ্বলতে থাকা দুটি সাদা চোখ ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে আসছিল। প্রতিটি পদশব্দ যেন পুরো হোটেল কেঁপে উঠছিল ধূপধাপ করে। আরিফের নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সে পেছাতে পেছাতে দেয়ালে ঠেকে গেল। ঠিক তখনই বৃদ্ধ ম্যানেজার তার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, আমার সঙ্গে আসুন, এক মুহূর্তও দেরি করা যাবে না। দুজনে দৌড়ে করিডোরের শেষ প্রান্তে পৌঁছালো। সেখানে একটি সরু লোহার সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সিঁড়িটি ধুলোয় ঢাকা, যেন বহু বছর কেউ ব্যবহার করেনি। বৃদ্ধ একটি মরিচা ধরা চাবি বের করে ছোট্ট একটি দরজা খুললেন। দরজার উপরে ছোট্ট অক্ষরে লেখা, নিষিদ্ধ তলা, প্রবেশ নিষেধ। ভেতরে ঢুকতেই তীব্র স্যাঁতস্যাঁতে গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দেওয়ালে পুরনো সাদা কালো ছবি ঝুলছে। প্রতিটি ছবিতে এক একজন অতিথির মুখ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, প্রতিটি ছবির নিচে লেখা ছিল তাদের নিখোঁজ হওয়ার তারিখ। আর একেবারে শেষের খালি ফ্রেমের নিচে নতুন করে একটি নাম ফুটে উঠেছে, আরিফ হোসেন। আরিফের হাত থেকে টর্চ প্রায় পড়ে যাচ্ছিল। এটা এটা কিভাবে সম্ভব? বৃদ্ধ কাপা গলায় বললেন, এই হোটেল আগে হোটেল ছিল না, এটি ছিল এক জমিদারের অতিথিশালা। বহু বছর আগে এখানে এক নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটে। তারপর থেকেই প্রতি বছর একজন নতুন অতিথির নাম এই দেওয়ালে উঠে আসে। ঠিক তখনই দূরের একটি ঘর থেকে শিশুর কান্না শোনা গেল, মা, আমাকে বাঁচাও। আরিফ শব্দের দিকে এগোতে চাইলে বৃদ্ধ তার পথ আটকে দিলেন। না, ওই কান্নার পেছনে গেলে আর ফিরে আসা যায় না। কিন্তু কান্নাটা যেন আরো কাছে চলে এলো। তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল। নেমে এলো এমন এক নীরবতা, যেখানে নিজের হৃদস্পন্দন স্পষ্ট শোনা যায়, ধক ধক করছে। হঠাৎ টর্চের আলো কেঁপে আলো যখন স্থির হলো, তখন তারা দেখলো করিডোরের একেবারে শেষে দাঁড়িয়ে আছে সেই সাদা পোশাকের ছোট্ট মেয়েটি। সে ধীরে ধীরে হাত তুলে ইশারা করলো। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। কয়েক সেকেন্ড পর তার মাথাটি অস্বাভাবিকভাবে এক পাশে কাত হয়ে গেল। তারপর সে এক লাফে সম্পূর্ণ অন্ধকারের ভেতর মিলিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে নিষিদ্ধ তলার সব দরজা একসঙ্গে বিকট শব্দে বন্ধ হয়ে গেল। বৃদ্ধ আতঙ্কে ফিসফিস করে বললেন, ও আমাদের বের হতে দেবে না। আর করিডোরের শেষ প্রান্ত থেকে আবার ভেসে এলো সেই ভারী পদশব্দ। এবার শব্দটা আগের চেয়েও অনেক দ্রুত। নিষিদ্ধ তলার অন্ধকার করিডোরে ভারী পদশব্দ ক্রমশ
কাছে আসছিল। আরিফ আর বৃদ্ধ ম্যানেজার দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইলেন। নিঃশ্বাসের শব্দ যেন খুব জোরে শোনা যাচ্ছিল। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটি পুরনো কাঠের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে ক্ষীণ হলুদ আলো বেরিয়ে এলো। বৃদ্ধ ম্যানেজার ফিস ফিস করে বললেন, এটাই সেই ঘর যেখানে সব কিছুর শুরু। দুজন সতর্কভাবে ভেতরে ঢুকলেন। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের টেবিল, তার ওপর ধুলো জমে থাকা একটি মোটা ডায়েরি। আরিফ ডায়েরিটি খুলতেই প্রথম পাতায় লেখা, যদি কেউ এই লেখা পড়ে তবে জেনে রেখো, এই হোটেলের অভিশাপ মানুষের সৃষ্টি। পরের পাতাগুলোতে লেখা ছিল 25 বছর আগের ঘটনা। হোটেলের মালিক লোভে পড়ে বিমার টাকা পাওয়ার জন্য গভীর রাতে ভবনে আগুন লাগিয়ে দেয়। সেই আগুনে কয়েকজন অতিথি এবং এক ছোট্ট মেয়ে জীবন্ত পুড়ে মারা যায়। কিন্তু মালিক সবাইকে বলে এটি ছিল দুর্ঘটনা, কখনো সত্য প্রকাশ পায়নি। আরিফ ডায়েরির শেষ পাতায় পৌঁছাতেই কাগজে নতুন অক্ষর ফুটে উঠতে শুরু করলো। কালির বদলে যেন ছাই দিয়ে লেখা হচ্ছে, সত্য জেনেছ, এখন তোমার পালা। ঠিক তখনই ঘরের ভেতরের তাপমাত্রা হঠাৎ কমে গেল। নিঃশ্বাস থেকে সাদা ধোঁয়া বের হতে লাগলো। দেওয়ালের এক কোণে ধীরে ধীরে একটি ছায়া তৈরি হলো। সেই ছায়া বড় হতে হতে মানুষের আকৃতি নিল। তারপর আগুনে পোড়া মুখ নিয়ে এক ব্যক্তির সামনে এগিয়ে এলো। চামড়া ঝলসে গেল, চোখ দুটো রক্তবর্ণ। তার পোশাক থেকে পোড়া কাঠ আর ধোঁয়ার গন্ধ বের হচ্ছে। সে কর্কশ গলায় বলল, আমার অপরাধ ঢাকতে কেউ বাঁচবে না। বৃদ্ধ ম্যানেজার আতকে ফিসফিস করে বলল, ওই হোটেলের মালিক। পরের মুহূর্তেই ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। টেবিলের ওপরের ডায়েরিতে আগুন ধরে গেল, কিন্তু আশ্চর্যের বিষয়ে কাগজ পুড়ছে না, বরং আগুনের শিখার ভেতরে একটি নতুন দৃশ্য দেখা যাচ্ছে। সেখানে দেখা গেল 13 নম্বর কক্ষের বিছানায় কেউ একজন বসে আছে। ধীরে ধীরে সে মুখ তুলল। আরিফের বুক কেঁপে উঠল, কারণ বিছানায় বসে থাকা মানুষটি আগুনের শিখার ভেতরে নিজের মুখ দেখে আরিফের শরীর যেন অবাক হয়ে গেল। সে স্পষ্ট দেখতে পেল 13 নম্বর কক্ষের বিছানায় বসে থাকা মানুষটি ঠিক তারই মতো, একই পোশাক, একই মুখ, একই ভীত চোখ। কিন্তু কয়েক সেকেন্ড পর সেই মানুষটি ধীরে ধীরে মুখ তুলে হাসলো। আরিফ বুঝতে পারল ওটা সে নয়। আগুনের শিখা হঠাৎ নিভে গেল, চারিদিকে আবার অন্ধকার। ঠিক তখনই করিডোর থেকে ভেসে এলো একটি ভারী নিঃশ্বাসের শব্দ। বৃদ্ধ ম্যানেজার কাঁপতে কাঁপতে বললেন, ও আমাদের খুঁজে পেয়েছে। হঠাৎ ঘরের 4টি দেওয়ালে একসঙ্গে অসংখ্য হাতের ছাপ ফুটে উঠতে লাগলো, যেন অদৃশ্য কেউ ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করছে। 1টি, 2টি, 10টি, তারপর শত শত হাত। প্রতিটি হাতের ছাপ ধীরে ধীরে নিচে নেমে আসছে। মনে হচ্ছে দেওয়ালগুলো জীবন্ত। আরিফ দরজার দিকে দৌড় দিলে দরজা খুলতেই সে দেখল করিডোর আর আগের মতো নেই। এখন সেখানে অসংখ্য দরজা, সব দরজার উপর একই সংখ্যা লেখা, 13। কোনটা আসল কোনটা নকল বোঝার উপায় নেই। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটি আবার দেখা দিল। এবার তার মুখে ভয়ের বদলে অদ্ভুত শান্তি। সে ধীরে হাত তুলে বাম পাশের একটি দরজার দিকে ইশারা করলো, এদিক দিয়ে যাও, তাড়াতাড়ি। আরিফ এক মুহূর্ত দেরি করলো না, বৃদ্ধকে নিয়ে সেই দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ঢুকেই তারা স্তব্ধ। এটি একটি পুরনো প্রার্থনা ঘর। মেঝেতে ধুলো জমে আছে, মাঝখানে একটি কাঠের বক্সের ওপর লেখা, সত্যকে মুক্তি দাও। আরিফ বক্সটি খুলল। ভেতরে একটি ছোট্ট রূপার লকেট, কিছু পোড়া ছবি আর একটি চিঠি। চিঠিতে লেখা, যে মেয়েটি আগুনে মারা গিয়েছিল
তার দেহ কখনো পরিবারের কাছে পৌঁছায়নি। তার স্মৃতি আর এই লকেটই তাকে এই হোটেলে বেঁধে রেখেছে। তাকে মুক্তি দিতে হলে সূর্য ওঠার আগে লকেটটি আগুন লাগার পুরনো স্থানে ফিরিয়ে দিতে হবে। কিন্তু সমাধান সেটা নয়, অন্য কেউ তোমাদের থামাতে আসবে। চিঠি পড়া শেষ হতেই পুরো ঘর কেঁপে উঠল। দরজার ওপাশ থেকে আবার সেই বাড়ি পদশব্দ শোনা গেল। এবার তার সঙ্গে যোগ হলো আরেকটি শব্দ, লোহার শিকল মেঝের উপর টেনে আনার শব্দ। বৃদ্ধের মুখ সাদা হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, ও আর একা আসেনি। ঠিক তখনই দরজার নিচে ফু দিয়ে ধীরে ধীরে কালো ধোঁয়া ঘরের ভেতর ঢুকতে শুরু করলো। ধোঁয়ার ভেতর থেকে দুটি চারটি জল জল চোখ দেখা গেল। প্রার্থনার ঘরের দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঢুকছে। ধীরে ধীরে সেই ধোঁয়া পুরো ঘর ভরে ফেললো। চারিদিকে এমন ঠান্ডা নেমে এলো যে আরিফের হাত কাঁপতে শুরু করলো। শিকল টেনে আনার শব্দ এবার দরজার একেবারে সামনে। বৃদ্ধ ম্যানেজার ফিসফিস করে বললেন, দরজা খুলবেন না যতক্ষণ না ও নিজে ঢোকার পথ খুঁজে পায়। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই ধাম, দরজায় প্রচণ্ড আঘাত। দেয়াল থেকে ধুলো ঝরে পড়ছে। আর একবার ধম, কাঠের দরজার লম্বা ফাটল দেখা দিল। হঠাৎ সেই ছোট্ট মেয়েটি আবার উপস্থিত হলো। এবার তার চোখে জল। সে কাঁপা কণ্ঠে বলল, ওকে থামাতে হলে আমার কবর খুঁজে বের করতে হবে। কবর কোথায়? আরিফ জিজ্ঞেস করলো। মেয়েটি কাঁপা হাতে মেঝের একটি পুরনো কার্পেটের দিকে ইশারা করলো। কার্পেট সরাতেই দেখা গেল নিচে একটি লোহার ডাকনা। ডাকনাটি খুলতে ভেসে এলো স্যাঁতসেঁতে বাতাস আর মাটির গন্ধ। নিচে অন্ধকার একটি সুড়ঙ্গ। তিনজন দ্রুত নিচে নেমে গেল। পেছনে প্রার্থনার ঘরের দরজা ভেঙে পড়ল। সুড়ঙ্গের ভেতর সম্পূর্ণ অন্ধকার। দেওয়াল ভিজে, কোথাও কোথাও পানি পড়ার শব্দ। কয়েক মিনিট হাঁটার পর তারা একটি গোলাকার কক্ষে পৌঁছালো। ঘরের মাঝখানে ছোট্ট একটি পাথরের সমাধি। সমাধির ওপর কোনো নাম নেই, শুধু একটি পোড়া পুতুল রাখা। ছোট্ট মেয়েটি ধীরে ধীরে সমাধির পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর সে মিলিয়ে যেতে শুরু করলো। মিলে যাওয়ার আগে শুধু বলল, আমার লকেটটা ফিরিয়ে দাও। তিনি ঠিক তখনই পুরো কক্ষ কেঁপে উঠল। সুড়ঙ্গের ভেতর থেকে প্রচণ্ড গর্জন শোনা গেল। আরিফ টর্চের আলো ফেলতেই তার বুক কেঁপে উঠল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে আগুনে পোড়া সেই মানুষটি। কিন্তু এবার সে একা নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি। যেন সেই সব মানুষ যারা বছরের পর বছর এই হোটেল থেকে আর জীবিত বের হতে পারেনি। পোড়া মানুষটি বিকৃত হাসি দিয়ে বলল, এখন আর কেউ মুক্তি পাবে না। সে এক পা এগোতেই সমাধির পাথরের দিকে থেকেই একটি ফাটল দেখা দিল। আর সেই ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি ছোট্ট কালো রঙের কাঠের বাক্স। বাক্সটি যেন বহু বছর ধরে এখানেই লুকিয়ে ছিল। বৃদ্ধ ম্যানেজার কাঁপা গলায় বললেন, যদি আমার ধারণা ঠিক হয় তাহলে এই বক্সের ভেতরেই অভিশাপের আসল রহস্য লুকিয়ে আছে। ঠিক তখনই পোড়া মানুষটি বজ্রের মতো গর্জে উঠল, ওটা খুলবেন না। তার কণ্ঠে এমন এক বিকৃত শক্তি ছিল যে সুড়ঙ্গের ছাদ থেকে ধুলো আর ছোট ছোট পাথর ঝরে পড়তে লাগলো। কিন্তু আরিফ জানতো এখন আর পিছু হাঁটার সুযোগ নেই। সে এগিয়ে গেল। সে ধীরে ধীরে কালো কাঠের বাক্সটির কাছে এগিয়ে গেল। বৃদ্ধ ম্যানেজার চিৎকার করে বললেন, সাবধানে, ও তোমাকে থামানোর চেষ্টা করবে। ঠিক তখনই চারিদিকে ছায়ামূর্তিগুলো একসঙ্গে আরিফের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তাদের মুখ দেখা যায় না, কিন্তু অসংখ্য কণ্ঠ একসঙ্গে ফিসফিস করছে, ফিরে যাও, দেরি হয়েছে, তুমিও এখানেই থাকবে। আরিফ চোখ বন্ধ করে বাক্সটির ডাকনা খুলে
আরিফ চোখ বন্ধ করে বাক্সটির ঢাকনা খুলে ফেলল। ভেতরে ছিল তিনটি জিনিস। একটি একটি পুরনো পিতলের চাবি, একটি পোড়া পরিবারের ছবি, আর একটি চিঠি। চিঠিটি খুলতেই কাপা হাতে লেখা কয়েকটি লাইন চোখে পড়ল। যে আগুনে আমরা মারা গেছি তা দুর্ঘটনা ছিল না, আমাদের হত্যা করা হয়েছিল। যে এই সত্য প্রকাশ করবে, অভিশাপ তার ওপর নয়, অপরাধীর ওপর ফিরে যাবে। চিঠির নিচে কয়েকটি নাম লেখা। শেষ নামটি দেখে বৃদ্ধ ম্যানেজার স্তব্ধ হয়ে গেলেন। সেটি ছিল হরিদাস সেন। বৃদ্ধ কাপা গলায় বললেন, এই হোটেলের মালিক। ঠিক তখনই পোড়া মানুষটির শরীর থেকে আগুনের শিখা বের হতে শুরু করলো। সে ভয়ঙ্কর চিৎকার করে উঠল, চুপ করো, কেউ সত্য জানবে না। তার চিৎকারে ছায়ামূর্তিগুলো আরো হিংস্র হয়ে উঠল। হঠাৎ ছোট্ট মেয়েটি আবার দেখা দিল। এবার সে আর ভীত নয়, শান্ত কণ্ঠে বলল, চাবিটা নিয়ে আমার ঘরে যাও। 13 নম্বর কক্ষের মেঝের নিচে সব লুকিয়ে আছে। কথা শেষ হতেই সে আলোর কণায় মিলিয়ে গেল। পরের মুহূর্তেই ভূগর্ভস্থ কক্ষ কাঁপতে শুরু করলো। দেওয়ালে একের পর এক ফাটল ধরছে, সুড়ঙ্গ ভেঙে পড়তে শুরু করেছে। বৃদ্ধ চিৎকার করলেন, দৌড়াও! আর এই চাবি, লকেট আর চিঠি নিয়ে দৌড় দিল। পেছনে তাকাতেই সে দেখল পোড়া মানুষটি আগুনে জ্বলতে জ্বলতে তাদের পিছু নিয়েছে। আর তার চোখে আগের চেয়ে অনেক বেশি ভয় মনে হচ্ছে। প্রথমবারের মতো ভয় পেয়েছে। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আরিফ ও বৃদ্ধ ম্যানেজার দৌড়াতে দৌড়াতে আবার পৌঁছালেন 13 নম্বর কক্ষের সামনে। ঘরের দিকে তাকিয়ে আরিফের বুক কেঁপে উঠল। ভোর হতে আর মাত্র 15 মিনিট বাকি। ঘরের বাতিগুলো একবার জ্বলছে, একবার নিভছে। ঘরের শব্দ যেন ক্রমশই দ্রুত হয়ে উঠছে। আরিফ কাপা হাতে পিতলের চাবিটি বের করলো। ঘরের মেঝের মাঝখানে পুরনো কাঠের তক্তাগুলোর একটিতে ছোট্ট একটি তালায় ছিদ্র দেখা গেল। ছবিটি ঢোকাতেই ক্লিক, মেঝে ধীরে ধীরে খুলে গেল। নিচে একটি লোহার সিন্দুক। সিন্দুকের ভেতরে ছিল বহু বছরের পুরনো নথি, কিছু পোড়া গয়না, অতিথিদের নামের তালিকা এবং একটি ক্যাসেট টেপ। বৃদ্ধ কাপা হাতে ক্যাসেটটি পুরনো টেপ রেকর্ডারে চালালেন। কিছুক্ষণ শো শো শব্দের পর একটি কণ্ঠ ভেসে এলো। সেটি হোটেলের মালিক হরিদাস সেনের কণ্ঠ। আগুন আমি নিজেই লাগিয়েছি, বিমার টাকার জন্য। কেউ বেঁচে থাকলে আমার সব শেষ হয়ে যেত। কথা শেষ হতেই পুরো হোটেল কেঁপে উঠল। করিডর জুড়ে ভেসে এলো শত শত মানুষের কান্না। তারপর এক এক করে দেওয়ালে ঝোলানো সব ছবি এর চোখের ওপরের কালা দাগ অদৃশ্য হয়ে গেল। মনে হলো বহু বছরের বন্দিত্ব থেকে তারা মুক্তি পাচ্ছে। কিন্তু ঠিক তখনই দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল সেই আগুনে পোড়া মানুষটি। এবার তার শরীর পুরো আগুনে জ্বলছে, তার চোখে ঘৃণা আর উন্মত্ততা। সে গর্জে উঠল, আমার অপরাধকে প্রমাণ করতে পারবে না। সে আরিফের দিকে ঝাঁপিয়ে পড়তেই ছোট্ট মেয়েটির আত্মা দুজনের মাঝখানে এসে দাঁড়ালো। সে শান্ত কণ্ঠে বলল, আজ তোমার বিচার হবে। মুহূর্তের মধ্যে পুরো ঘর সাদা আলোয় ভরে গেল। চারিদিকে যেসব ছায়ামূর্তি ছিল তারা একে একে স্পষ্ট হয়ে উঠল। সেই সব অতিথি যারা এত বছর ধরে এই হোটেলে বন্দি ছিল, তারা সবাই একসঙ্গে আগুনে পোড়া মানুষটির দিকে এগিয়ে গেল। পোড়া মানুষটি এবার প্রথমবারের মতো চিৎকার করে উঠল, না, আমাকে ছেড়ে দাও। আর তার কণ্ঠে আর শক্তি নেই, শুধু ভয়। ঠিক তখনই জানালার বাইরে পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ফুটতে শুরু করলো। আরিফ বুঝতে পারলো শেষ মুহূর্ত এসে গেছে।
পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো পড়তেই 13 নম্বর কক্ষের ভেতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। দেওয়াল কাঁপছে, জানালার কাঁচ একের পর এক ভেঙে পড়ছে। করিডোরে বহু বছর ধরে আটকে থাকা আত্মাগুলো ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যাচ্ছে। আগুনে পোড়া হরিদাস যেন পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর কেউ তাকে বাঁচাতে এলো না। ছোট্ট মেয়েটি শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল, যে অন্যায় করে সে একদিন নিজের অন্যায়ের বিচার থেকে পালাতে পারে না। কথা শেষ হতেই সাদা আলোর ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো। এগুলো ছিল সেই নিরীহ মানুষদের আত্মা যারা আগুনে প্রাণ হারিয়েছিল। একে একে তারা হরিদাসকে ঘিরে ফেললো। সে চিৎকার করতে লাগলো, আমাকে ক্ষমা করো, আমি বাঁচতে চাই। কিন্তু তার আর্তনাদ ধীরে ধীরে মিলিয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে আগুনের শিখা নিভে গেল, হরিদাসের ছায়াও অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই ছোট্ট মেয়েটি আরিফের সামনে এসে দাঁড়ালো। এবার তার পোশাক আর পোড়া নয়, মুখে ভয়ের ছাপ নেই। সে মৃদু হেসে বলল, ধন্যবাদ, এত বছর পরে আমরা মুক্তি পেলাম। তারপর একে একে সব আত্মা সাদা আলোর মধ্যে মিলিয়ে গেল। পুরো হোটেল নীরব হয়ে গেল। ভয়ঙ্কর ঠান্ডা বাতাসের বদলে ভেসে এলো ভোরের হালকা বাতাস। আরিফ ও বৃদ্ধ ম্যানেজার ধীরে ধীরে হোটেল থেকে বেরিয়ে এলেন। পেছনে তাকিয়ে আরিফ অবাক হয়ে দেখল যে বিশাল ভবনটি কয়েক ঘন্টা আগেও দাঁড়িয়েছিল, সেটি যেন কুয়াশার মধ্যে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বহু বছর আগের আগুনে নিহত মানুষের কঙ্কাল, নথিপত্র এবং অপরাধের প্রমাণ উদ্ধার করে। ঘটনাটি সারা দেশে আলোড়ন তোলে, কিন্তু একটি রহস্যের উত্তর আর কেউ কখনো খুঁজে পায়নি। হোটেলের রিসেপশনে যে বৃদ্ধ ম্যানেজার আরিফকে সাহায্য করেছিল, তিনি কে ছিলেন? আরিফ পরে বহুবার সেই জায়গায় ফিরে গিয়েছিল, কেউ কখনো সেই বৃদ্ধকে দেখেনি। গ্রামের এক প্রবীণ ব্যক্তি শুধু একটি পুরনো ছবি দেখিয়ে বলেছিলেন, এই মানুষটি, উনি তো সেই হোটেলের ম্যানেজার ছিলেন। আগুন লাগার রাতেই উনিও মারা গিয়েছিলেন। ছবির দিকে তাকিয়ে আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছবিতে থাকা মানুষটি ঠিক সেই বৃদ্ধ যিনি পুরো রাত তাকে পথ দেখিয়েছিলেন। সেদিনের পর আরিফ কখনো অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে তদন্ত করেননি, তবে মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে গেলে তিনি এখনো এই শব্দ শুনতে পান। মনে হয় যেন কোনো অচেনা দরজার ওপাশ থেকে কেউ ধীরে ধীরে কড়া নাড়ছে, আর তখনই তিনি সব আলো জ্বালিয়ে দেন, কারণ তিনি জানেন সব দরজার ওপাশে মানুষ থাকে না। তো প্রিয় লিসেনার, আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমাদের সাথে থাকবেন আর একটি কমেন্টস করে যাবেন। ঘটনাটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি সাইফুল ইসলাম .com. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।